আসসালামু আলাইকুম এসএসসি চ্যাম্পিয়ন স্টুডেন্টরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের ভর্তি যুদ্ধের সংগ্রামে তোমরা নিশ্চয়ই ভালোভাবে নিজেকে প্রস্তুত করার কাজে ব্যস্ত আছো। তো সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট তো কাছাকাছি সময় দিয়ে দিয়েছে, তো তোমরা বেশ দুশ্চিন্তার মধ্যেই আছো। মনে রাখবে তোমাদের এই দুশ্চিন্তার পরেই মানে সামনেই কিন্তু তোমাদের জন্য বেশ বড় সুসময় অপেক্ষা করছে। তো আমি বাংলা ক্লাসের শুরুতে প্রত্যেক ক্লাসেই নর্মালি একটা সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা আবার শুরু করে দেই, মানে স্মরণ করায় দেই যে বাংলা যারা নির্বাচন করেছো বাংলা দাগাবে, প্রশ্ন কিন্তু সহজ হয়, বিগত বছরের প্রশ্নের প্যাটার্নের মতো এবং হুবহু হয় অনেক সময়। তো টেনশন না করিয়ে আমরা 9 নম্বর লেকচারে চলে এসেছি। আর সলভ ক্লাস, রিটেন ক্লাস এবং অনশর্ট এমসিকিউ ছাড়া আর 2-3টা ক্লাস বাকি আছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়বো, আমরা শুরু করে দিই। আজকে আমরা পড়ব প্রকৃতি প্রত্যয়। প্রথমে আমরা জানার চেষ্টা করব প্রকৃতি এবং প্রত্যয় কাকে বলে। দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি চলন্ত একটা শব্দ। এই চলন্ত শব্দটা গঠিত হয়েছে চল, এখানে হস্যিন্ন হবে, চল আর অন্ত, এই দুইটা অংশ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে চলন্ত শব্দের মূল অংশ হচ্ছে চল, যে কোনো শব্দের মূলকে বলা হয় প্রকৃতি, তার মানে এখানে চলটা হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতির সাথে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে শব্দ গঠন করে এটাকে বলা হয় প্রত্যয়। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় আমরা জানলাম। কি জানলাম? আমরা জানলাম যে কোনো শব্দের মূলকে বলা হয় প্রকৃতি এবং প্রকৃতির সাথে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে শব্দ গঠন করে, শব্দের মধ্যেই থাকে অতিরিক্ত অংশ, কিছুই বোঝা যায় না মূল শব্দ, সেই অতিরিক্ত অংশ যেটা প্রকৃতির সাথে যুক্ত হয় সেটাকেই বলা হয় প্রত্যয়। ঠিক একইভাবে ঢাকাই শব্দের মূল শব্দ হচ্ছে ঢাকা, এটাকে বলা হবে প্রকৃতি। আর ঢাকার সাথে আই যুক্ত হয়ে ঢাকায় একটা মূল শব্দ গঠন করছে, এই আইটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় কি আমরা বুঝলাম। আমরা এখন বুঝবো প্রকৃতি কয় প্রকার আর প্রত্যয় কয় প্রকার। প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। প্রত্যয়ও আবার দুই প্রকার, এটা আমরা জানি, খুব কমন কথা। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা জানলাম যে কোনো শব্দের মূলকে বলা হয় প্রকৃতি, প্রকৃতির সাথে যেটা যুক্ত হয়ে মূল শব্দ গঠন করে সেটাকে বলা হয় প্রত্যয়। প্রকৃতি আবার দুই প্রকার, একটা ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। প্রত্যয়ও দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। এখন কোনটা ক্রিয়া প্রকৃতি কোনটা নাম প্রকৃতি কিভাবে বুঝবো সেটা আমরা দেখি। দেখো, এই চলন্ত শব্দের মূল যে প্রকৃতিটা পেয়েছি চল, আমাকে বলো চল দিয়ে কি চলছে এই ক্রিয়াপদটা গঠন করা যায় না? চলছে, চললো, এগুলো কি ক্রিয়াপদ না? তার মানে আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতি দিয়ে ক্রিয়াপদ গঠন করা সম্ভব। যে প্রকৃতি দিয়ে ক্রিয়াপদ গঠিত হয় ওই প্রকৃতির নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি, তার মানে এখানে চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবং তোমরা জানো ধাতু, ক্রিয়া প্রকৃতির আর এক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতি নির্দেশক চিহ্ন হচ্ছে এটা, ধাতু বা ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল নির্দেশক চিহ্ন হচ্ছে ওটা। তাহলে আমরা জানলাম ক্রিয়াপদ গঠন করে যে প্রকৃতি তাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। এখন এখানে আরেকটা প্রকৃতি আছে ঢাকা। ঢাকা একটা জায়গার নাম, এটা দিয়ে কি কোনো ক্রিয়াপদ গঠিত হয়? হয় না, জায়গার নাম দিয়ে ক্রিয়াপদ গঠিত হয় না। তাহলে যে পদে যে প্রকৃতি কোনো ক্রিয়াপদ গঠন করে না সেই প্রকৃতির নাম হচ্ছে নাম প্রকৃতি। এটার আর একটা নাম আছে, এবং বিগত বছরের প্রশ্ন দেখবা একটা বাক্য প্রায়ই আসে যে বিভক্তিহীন নাম শব্দ বা নাম প্রকৃতিকে বলা হয় প্রাতিপদিক। তার মানে নাম প্রকৃতির আর এক নাম প্রাতিপদিক। নাম প্রকৃতির আর এক নাম প্রাতিপদিক। এই জন্য বলে বিভক্তিহীন নাম শব্দ বা নাম প্রকৃতিকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন কেন বলেছি? এই যে ঢাকা, এর সাথে কি কোনো অতিরিক্ত কিছু আছে, বিভক্তি আছে? না, তাহলে বিভক্তি নেই এবং নাম প্রকৃতির আর এক নাম হচ্ছে প্রাতিপদিক। মনে রেখো, প্রা কিন্তু শুরুতে আকার, পরে আকার না। তাহলে প্রকৃতি আমরা দুই প্রকার, কেমনে হয় সেটা জানলাম। এখন আমরা জানবো কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এটা খুবই সহজ। ক্রিয়া প্রকৃতির সাথে যদি কোনো কিছু যুক্ত হয়
ক্রিয়া প্রকৃতির সাথে এই যে চল ক্রিয়া প্রকৃতি এর সাথে যে অন্তর্যুক্ত হয়েছে, ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হবে কৃৎ প্রত্যয়। আর এই যে ঢাকা নাম প্রকৃতি এর সাথে আই প্রত্যয় যুক্ত হয়েছে, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাইলে আমরা এতক্ষণ যা শিখলাম এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের একবারে ফান্ডামেন্টাল জিনিস। একবার এটা না বুঝলে প্রকৃতি প্রত্যয় বোঝা যায় না। আমরা এটা যদি বুঝতে পারি তাহলে প্রকৃতি প্রত্যয়ের 50% আমরা বুঝে ফেলেছি। যারা এটা কনফিউশন বা বারবার হবে তারা বারবার এটা দেখে আমার মনে হয় তোমরা ক্লিয়ার করতে পারবা তোমাদের কনসেপশন। এখন আমরা যাব প্রকৃতি প্রত্যয়ের প্রকারভেদ, এবং আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের কি কোনো সূত্র আছে, কোনো উপায় কি আছে প্রকৃতি বা প্রত্যয় নির্ণয় করা যায়? আমরা সেই উপায়গুলো জানব, এবং আজকে সেই উপায়গুলো বা সেই নিয়মগুলো শেখার পরে দেখবা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা খুবই সহজ, তোমার কাছে সহজ হয়ে যাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা। তবে এখানে একটা জিনিস মনে রাখি, যে কোনো শব্দের প্রকৃতি কি এটা একটু পড়ে জানলে মানে মুখস্থ করে নিতে হবে। যে কোনো শব্দের প্রকৃতি অধিকাংশ শব্দই দেখেই তুমি বুঝতে পারবে যে এটার প্রকৃতিটা কি। কিছু কিছু শব্দের প্রকৃতি একটু ঘাওড়া, একটু অন্যরকম, একটু ব্যতিক্রম, সেগুলো একটু মনে রাখতে হবে। তাহলে প্রকৃতি নির্ণয়ের বিষয়টা প্র্যাকটিস করে পড়ে ফেলতে হবে। আর প্রত্যয় নির্ণয়ের কিছু সূত্র আছে, সেগুলো আমরা জানব। তো আমরা সেগুলো যাওয়ার আগে প্রথমে জানার চেষ্টা করি যে প্রত্যয়ের প্রকারভেদ আসলে কিভাবে হয়। আমরা দেখেছি প্রত্যয় মূলত দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের যত শব্দ আছে সেটা আবার দুই রকম। কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা বা বাংলাকৃত, আর একটা হচ্ছে সংস্কৃতকৃত। তদ্ধিত প্রত্যয়ের বেলায় সেটা আবার তিন রকম। তদ্ধিত প্রত্যয় তিন রকম, একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তার মানে প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়ের যত শব্দ পাওয়া যায় সেটা আবার দুই রকম, বাংলা আর সংস্কৃত। আর তদ্ধিত প্রত্যয় আবার পাওয়া যায় তিন রকম, বাংলা, সংস্কৃত আর বিদেশি তদ্ধিত। আমরা প্রথমে বিদেশি তদ্ধিতটা দেখি। কেন? কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ, কিছু প্রশ্ন আসে। কোন জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। একটা প্রশ্ন কমন চলে আসতে পারে এই জায়গা থেকে একটা প্রশ্ন কমন চলে আসতে পারে। আচ্ছা, আমরা দেখি বিদেশি তদ্ধিতের মধ্যে আছে হিন্দি আর ফার্সি, অনেক শব্দ আছে। যেরকম পানওয়ালা, পানের সাথে ওয়ালা, এই ওয়ালা, ওয়ান, আনা, পনা, সে, এইগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়ের হিন্দি শব্দ। আর গড়, দার, বন্দি, বাস, সই, এগুলো হচ্ছে ফার্সি শব্দ, মানে ফার্সি প্রত্যয়। এখন আমরা একটা প্রশ্ন প্রায়ই দেখবা তোমাদের সামনে আসতে পারে, সেটা হচ্ছে এই যে নামসই আর টিপসই। নামসই মানে কি? নাম দিয়ে সই করা। টিপসই মানে কি? টিপ দিয়ে সই করা। নাম দিয়ে সই করা, টিপ দিয়ে সই করা। এখানে সই মানে কিন্তু স্বাক্ষর করা। তাহলে এখানে কি সই প্রত্যয়? উত্তর হচ্ছে না। এখানে সই মানে যেহেতু স্বাক্ষর করা, সহি করা, তার মানে এটা সংস্কৃত শব্দ। এখানে সই প্রত্যয় না। তাহলে সই কোনো জায়গায় প্রত্যয় হিসেবে যুক্ত হতে পারে? পারে। সই কোথায় কোথায় প্রত্যয় হিসেবে যুক্ত পারে? যেরকম চলন সই, মানান সই, টেকসই, জুতসই। চলনসই, মানানসই, টেকসই, জুতসই, এই চারটা শব্দে সই প্রত্যয় ফার্সি শব্দ, কিন্তু নামসই, টিপসই শব্দে সই প্রত্যয় না। প্রশ্ন কিভাবে হয়? প্রশ্ন হয় নিচের কোন শব্দে সই প্রত্যয় হিসেবে যুক্ত হয়নি বা হয়েছে? হয়নি এই যে নামসই আর টিপসই, আর হয়েছে এই শব্দগুলোতে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রথম হোমওয়ার্ক তোমাদের জন্য আজকের ক্লাসের প্রথম হোমওয়ার্ক হচ্ছে কমেন্টের নিচে লেখা 1 নম্বর যে প্রত্যয় হিসেবে যুক্ত হয়েছে সই এমন শব্দ দুইটা লেখা। এই যে চলনসই, মানানসই, টেকসই, জুতসই, দুইটা, এই চারটার মধ্যে যে কোনো দুইটা লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম হোমওয়ার্ক। এরপরে আমরা দেখি কিভাবে আসলে প্রত্যয় হয়। আমরা দেখি খাঁটি বাংলা, এই যে দেখা, দেখ যুক্ত আ, খেয়াল যুক্ত আ, নাচ যুক্ত অন, নাচন, এগুলো সব খাঁটি বাংলা কৃত প্রত্যয়, মানে এগুলো বাংলা কৃত প্রত্যয়। আর জয়, জি যুক্ত অল, বৃত যুক্ত সানোজ, ক্রিযুক্ত অক, এই অক, সানোচ, অল, এগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক একইভাবে নিমাই শব্দে আই, উরে, আমি, এগুলো হচ্ছে তদ্ধিত বাংলা
রাবণযুক্ত ইষ্ণি, বন্ধুযুক্ত তৈবফলা, বতুপ, এগুলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আর বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো দেখলাম এগুলো আমরা শুধু এক্সাম্পল হিসেবে জানলাম। এখন আমরা প্রত্যয়ের নিয়মে যাব। প্রথমে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ম পড়ব। সংস্কৃত কৃত প্রত্যয় নিয়মের আগে তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে খাঁটি বাংলা কৃত প্রত্যয়ের কি কোনো নিয়ম নাই? নিয়ম আছে, এবং সেই নিয়মটা খুবই সহজ। কিভাবে দেখাই, দেখো। দেখা এর মূল শব্দ কি? দেখ, শেষে কি আছে? আ। খেলা এর শেষে কি উচ্চারণ হচ্ছে? আ। মূল শব্দ কি? খেল, প্রত্যয় হবে আ। নাচন, নাচ অন, শেষে কি উচ্চারিত হচ্ছে? অন। মূল শব্দ হচ্ছে নাচ বা প্রকৃতি। তার মানে বাংলা কৃত প্রত্যয় বের করার সিস্টেম হচ্ছে, তুমি শেষে যা উচ্চারণ করবা, শব্দের শেষে যে অক্ষর উচ্চারিত হবে প্রত্যয় হবে তাই। যেরকম দেখা, আ উচ্চারণ, প্রত্যয় আ। খেলা, আ উচ্চারণ, নাচন, আ উচ্চারণ, অন উচ্চারণ, প্রত্যয় হচ্ছে অন। তার মানে বাংলাকৃত প্রত্যয়ের শেষের শব্দের শেষে যা উচ্চারণ হবে প্রত্যয় থাকে। ঠিক একইভাবে বাংলার তদ্ধিত প্রত্যয়ের ঘটনাও একই। দেখো, নিমাই শেষে কি উচ্চারণ হচ্ছে? আই, প্রত্যয় আই। পাথুরে, উরে, উরে প্রত্যয়। পাগলামি শেষে কি আছে? আমি, আমি প্রত্যয়। তার মানে বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত এটা বের করার সিস্টেম একই। শব্দের শেষে যাহা উচ্চারণ হবে তাহাই হবে প্রত্যয়। কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ঘটনাটা একটু অন্যরকম। বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা পড়ব, এবং ক্লাসের ভিতরে তুমি সিরিয়াসলি যদি দেখো তাহলে তোমার নিয়মগুলো মুখস্থ হয়ে যাবে। দেখো, আমি এখানে লিখেছি শব্দের শেষে, শেষ সমান সমান প্রত্যয়। তার মানে শব্দের শেষে এই উচ্চারণটা সমান সমান এই প্রত্যয়টা হবে। কেমন? যদি শব্দের শেষে অন উচ্চারণ হয় তাহলে প্রত্যয় হবে অনট অথবা অন। অক উচ্চারণ হলে প্রত্যয় হবে নক অথবা অক, যে কোনো একটা লিখতে পারো। নর্মালি অন আর অক এটাই লেখে। শব্দের শেষে যদি তা উচ্চারণ হয় তাহলে প্রত্যয় হবে ত্রিচ। ত থাকলে প্রত্যয় হবে কয়তয়। তি থাকলে প্রত্যয় হবে কয়তয়, এখানে রস্বইকার হবে। তি থাকলে প্রত্যয় হবে কয়তয়, রস্বই, এখানে রস্বই হবে। মান থাকলে প্রত্যয় লিখতে হবে সানজ। অয় থাকলে প্রত্যয় লিখতে হবে অল। জ থাকলে প্রত্যয় লিখতে হবে ঘ। এবার যেগুলো আমি দেখালাম এটা অ্যাপ্লাই করি। দেখো, এটা কি লেখা? শ্রবণ শেষে কি উচ্চারণ হচ্ছে? অন, তাহলে প্রত্যয় হবে অন। আর শ্রবণের মূল শব্দ হচ্ছে শ্রু। ওই যে বললাম, প্রকৃতিটা কিন্তু পড়ে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। পাঠক শেষে কি উচ্চারণ হচ্ছে? অক, তাহলে প্রত্যয় হবে অক। আমরা নকও লিখতে পারি। আর মূল শব্দ হচ্ছে পট, এই চিহ্ন কিন্তু দিতে হবে, ক্রিয়া প্রকৃতি যেহেতু, সেই জন্যে। মাতা শেষে কি আছে? তা, তাহলে প্রত্যয় হবে ত্রিচ, আর মূল শব্দ হচ্ছে মা। উক্ত শেষে কি আছে? ত, শেষে ত থাকলে প্রত্যয় কি হবে? কয়তয়, তাহলে কয়তয়। আর উক্ত এর মূল হচ্ছে বচ। এখন বলতে পারো উক্ত বচ হইল কিভাবে? উক্ত মানে বলা, এর মূল হচ্ছে বচন করা, বচনের মূল প্রকৃতি হচ্ছে বচ, তাই। গতি শেষে তি আছে, শেষে তি থাকলে কি হয়? কয়তয় রস্বই, তাহলে প্রত্যয় হবে কয়তয় রস্বই। আর গতি মূল হচ্ছে গম, গমন করা থেকে আসছে। চলমান শেষে মান আছে, আমরা দেখছি মান থাকলে প্রত্যয় হয় সানজ, মান থাকলে হবে সানজ। আর প্রকৃতি হচ্ছে চল দিয়ে যা আছে সব চল। জয় প্রকৃতি শেষে অয় আছে, অয় থাকলে প্রত্যয় হবে অল, আর প্রকৃতি হচ্ছে জি। তাহলে ভয় কি হবে? ভয় থাকলে প্রকৃতি প্রত্যয় হবে অল, আর প্রকৃতি হচ্ছে ভি, এগুলো এই চিহ্ন হবে। কার্য শেষে আছে জ, শেষে জ থাকলে প্রত্যয় হবে ঘন, আর প্রকৃতি হচ্ছে ক্রি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেষে অন থাকলে অন বা অনট, পা অক থাকলে অক বা নক, তা থাকলে ত্রিচ, ত থাকলে কয়তয়, তি থাকলে কয়তয় রশ্মি, মান থাকলে সানজ, অয় থাকলে অল, আর জ থাকলে ঘন, এই প্রত্যয় দিতে হবে। এখন এই নিয়মে যত আসবে তোমরা সব অ্যাপ্লাই করলে এই সূত্র পেরে যাবে। এরপরে সূত্র দেখি, সংস্কৃত কৃত প্রত্যয়ের আর একটা সূত্র। দেখো, এখানে লেখা আছে এই প্রত্যয়গুলো সমান সমান নো চেঞ্জ। এর মানেটা কি? এর মানে হচ্ছে শব্দের শেষে এই উচ্চারণগুলো যদি হয় তাহলে প্রত্যয় ঠিক ওই উচ্চারণের মতোই হবে, কোনো পরিবর্তন হবে না। যেরকম দেখলাম খাঁটি বাংলা এবং খাঁটি বাংলার ক্ষেত্রে, যেরকম যদি ইষ্ণু উচ্চারণ হয়, বর উচ্চারণ হয়, র উচ্চারণ হয়, তব্য উচ্চারণ হয়, অনিয় উচ্চারণ হয়, উগ উচ্চারণ হয়, তাহলে প্রত্যয় সেম থাকবে, যার উচ্চারণ তার মতো। কিভাবে? দেখো, এটা কি লেখা? বর্ধিষ্ণু,
বর্ধিষ্ণু শব্দের শেষে কি উচ্চারণ হচ্ছে? ইষ্ণু, তাহলে প্রত্যয় হবে ইষ্ণু। আর বর্ধিষ্ণুর প্রকৃতি হচ্ছে বৃদ্ধ। ঈশ্বর, ঈশ্বরের দেখো শেষে আছে কি? বর, তাহলে প্রত্যয় হবে কি? বর, আর প্রকৃতি হচ্ছে ইস। নম্র, শেষে র উচ্চারণ হচ্ছে, প্রত্যয় র, আর প্রকৃতি হচ্ছে নম। কর্তব্য, কর্তব্য, শেষে উচ্চারণ হচ্ছে কি? তব্য, তাহলে প্রত্যয় হচ্ছে তব্য, আর ক্রি দিয়ে যা আছে, করা দিয়ে যা আছে, সবগুলোর প্রকৃতি হচ্ছে ক্রি। করণীয়, শেষে উচ্চারণ হচ্ছে অনিয়, তাহলে প্রত্যয় হবে অনিয়, আর প্রকৃতি হচ্ছে ক্রি। ভাব উক, শেষে উক উচ্চারণ হচ্ছে, তাহলে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, উক, আর প্রকৃতি হচ্ছে ভৌ। এই ভৌ কোনো জায়গায় লেখা থাকে, কোনো জায়গায় ভাব লেখা থাকে, তাহলে যা উচ্চারণ প্রত্যয় তাই হবে। তাহলে আমরা সংস্কৃত কৃত প্রত্যয়ের নিয়মগুলো শিখলাম। এই নিয়মের মধ্যে কিন্তু সকল প্রকৃতি প্রত্যয় অ্যাপ্লাই করা যাবে। তোমরা যা উচ্চারণ প্রত্যয় তাই হবে, এভাবে অ্যাপ্লাই করবা, পেরে যাবে। এখন আমরা যাব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যয় থেকে প্রশ্ন হলে নর্মালি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় থেকে বেশি হয়। তো আমরা দেখি, শব্দের শেষে যদি অ বা ব উচ্চারণ হয় তাহলে প্রত্যয় দিবা ইষ্ণু। এই ইষ্ণুর জায়গায় তুমি অপ্রত্যয় দিতেও পারো, অনেক জায়গায় তুমি অপ্রত্যয় লেখা দেখবা। শব্দের শেষে জ উচ্চারণ হলে প্রত্যয় হবে ইষ্ণু দিয়ে জফলা। ই উচ্চারণ যদি হয় প্রত্যয় হবে ইষ্ণি। ইক হলে ইষ্ণিক, এও হলে প্রত্যয় স্নেহ। বি থাকলে বিন লিখবা। ইমা বা ম উচ্চারণ হলে প্রত্যয় হবে ইমন। মান থাকলে মতুপ, আর বান থাকলে বতুপ। কিভাবে এবার অ্যাপ্লাই করি। মানব, মানব শব্দের শেষে কি আছে? ব। ব অথবা অ উচ্চারণ হলে প্রত্যয় হবে ইষ্ণু, আর মানব আসছে মনু থেকে। সৌন্দর্য, শেষে জ আছে, জ থাকলে প্রত্যয় হবে ইষ্ণু দিয়ে জফলা। আর সৌন্দর্যের মূল শব্দ কি? সুন্দর, এটা খুবই পারো তোমরা। দশরথী, শেষে ই আছে, ই থাকলে প্রত্যয় হবে ইষ্ণি, তাহলে প্রত্যয় হবে ইষ্ণি। আর দশরথী এর মূল শব্দ হচ্ছে দশরথ। শারীরিক, শারীরিকের শেষে কি আছে? ইক। ইক হলে প্রত্যয় হবে ইষ্ণিক, তাহলে ইষ্ণিক দেই, কোনো জায়গায় ইকও লেখা থাকতে পারে। শারীরিকের মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে শরীর। আগ্নেয়, প্রত্যয় হচ্ছে এও, তাহলে উচ্চারণ হচ্ছে এও, তাহলে প্রত্যয় হবে ইষ্ণেয়। আর আগ্নেয়র মূল শব্দ কি? অগ্নি। মেধাবী, মেধাবী শেষে কি আছে? বি। যদি বি থাকে প্রত্যয় কি হবে? বিন, তাহলে এটা হবে বিন। আর মেধাবীর মূল শব্দ কি? মেধা। মেধাবীর মূল শব্দ মেধা। প্রেম, প্রেম শব্দের শেষে কি আছে? ম। যদি শেষে ইমা অথবা ম থাকে তাহলে প্রত্যয় হবে ইমন, ইমন। আর প্রেম শব্দের মূল শব্দ হচ্ছে প্রিয়। নীলিমা, তাহলে শেষে কি উচ্চারণ হচ্ছে? ইমা, তাহলে ইমা থাকলে কি প্রত্যয় হয়? ইমন। আর নীলিমা শব্দের মূল শব্দ কি? নীল। বুদ্ধিমান, শেষে মান থাকলে মতুপ দিতে হয়, তাহলে মান থাকলে প্রত্যয় হবে মতুপ। আর বুদ্ধিমানের মূল শব্দ কি? বুদ্ধি। দয়াবান, শেষে বান আছে, তাহলে বতুপ, বতুপ। আর দয়াবানের মূল শব্দ কি? দয়া। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম শেষে ব বা অ থাকলে প্রত্যয় দিতে হবে ইষ্ণু, জ থাকলে ইষ্ণু দিয়ে জফলা, ই থাকলে ইষ্ণি, ইক থাকলে ইষ্ণিক, আগ্নেয়, এও থাকলে ইষ্ণেয়, মেধা বি, শেষে বি থাকলে বিন, ম অথবা ইমা থাকলে ইমন প্রত্যয়, মান থাকলে মতুপ, আর বান থাকলে বতুপ দিতে হয়। এটা হচ্ছে কমন কিছু নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে এর ভিতরে এর বাইরে তো আরো উদাহরণ আছে। দেখবা বিগত বছরের প্রশ্ন তোমরা ঘাটলে দেখবা যে তেজস্বী, যদি এটা সন্ধিতেও আছে, প্রত্যয় আছে, মূলত এটা প্রত্যয় এবং সন্ধিতেও খাটে। তেজস্বী, তেজস্বী শব্দের শেষে আছে কি? বি, তাহলে বি থাকলে প্রত্যয় কি হয়? বিন। আর তেজস্বী এর মূল শব্দ হচ্ছে তেজস। এইভাবে যত উদাহরণ আছে আমরা সবগুলোতে খাটাতে পারবো। এরপরে পরের নিয়মে যাই। দেখো এখানে নো চেঞ্জের নিয়ম আছে। নো চেঞ্জের নিয়ম কি? ইত, ইলো, ইষ্ট, তর, তম, র, ল, এইগুলো সমান সমান নো চেঞ্জ। মানে শব্দের শেষে ইত উচ্চারণ হলে প্রত্যয় ইত হবে, র উচ্চারণ হলে র, ল উচ্চারণ হলে ল। এবার উদাহরণ কি দেখি। কুসুমিত, কুসুমিত শেষে কি উচ্চারণ? ইত, তাহলে প্রত্যয় হবে
শেষে ইতো উচ্চারণ, তাহলে প্রত্যয় হবে ইতো। আর কুসুমিতর মূল শব্দ কি? কুসুম, এটা আমরা সবাই পারি। স্বপ্নীল, স্বপ্নীল শেষে কি আছে? ইল, তাহলে প্রত্যয় হবে ইল। স্বপ্নীল কোত্থেকে আসে? স্বপ্নীল আসছে স্বপ্ন থেকে। লঘিষ্ঠ শেষে কি আছে? ইষ্ট, তাহলে প্রত্যয় হবে ইষ্ট। লঘিষ্ঠর মূল শব্দ কি? লঘু, লঘুকরণের নাম শুনেছ তোমরা। গুরুতর শেষে তর আছে, তাহলে প্রত্যয় হবে তর, মূল শব্দ হচ্ছে গুরু। সুন্দরতম শেষে তম আছে, তাহলে প্রত্যয় হবে তম, আর মূল শব্দ কি? সুন্দর। মধুর শেষে কি আছে? র, তাহলে প্রত্যয় হবে র, মূল শব্দ কি? মধু। শীতলের শেষে কি আছে? ল, তাহলে প্রত্যয় হবে ল, আর শীতলের মূল শব্দ কি? শীত। তাহলে খুবই সহজ। এখন আমার কথা হচ্ছে, এই যে আমি তো এখানে লিখেও রেখেছি, সব মনে রেখেছি। কিভাবে? আমি বারবার প্র্যাকটিস করেছি। আমি জানি যে আমার শিক্ষার্থীদেরকে শেখাতে হবে, তারা আমার কাছে বোঝার জন্য প্রস্তুত আছে। এই জন্য এটা আমি বারবার প্র্যাকটিস করে মনে রেখেছি, মুখস্থ করে রেখেছি। এটা আমার দায়িত্ব। এখন তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরাও এই নিয়মগুলো পড়বা, এইগুলো মুখস্থ করে ফেলবা, ওই সূত্র অনুযায়ী উদাহরণগুলো প্র্যাকটিস করবা। মনে রাখবা, মনে রাখবা, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। যদি আসে, বিগত বছরের প্রশ্ন থেকে আসবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে প্রকৃতি প্রত্যয়ের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। এনাফ, আর কিছুই লাগবে না প্রকৃতি প্রত্যয়। এই সূত্রগুলো আমি যা শিট দেব, এই পিডিএফ ফাইলটা, এটা প্র্যাকটিস করবা, ক্লাসটা ভালো করে দেখবা, বিগত বছরের প্রশ্ন সলভ করবা। আমার মনে হয় তোমাদের অনেক কমিয়ে দিয়েছে। তাহলে তোমাদের 2 নম্বর হোমওয়ার্ক, 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে তোমরা লিখবা কমেন্টে, সেটা হচ্ছে তোমাদের দায়িত্ব কি? দায়িত্ব কি? যে বললাম আমার দায়িত্ব আমি মুখস্থ করে ফেলেছি, তোমাদেরকে বোঝানোর জন্যে চেষ্টা করছি। চেষ্টা করে আমি, আমার মুখস্থ আছে, তোমাদের কাজ কি? তোমাদের দায়িত্ব কি? এটা লিখবা। তোমাদের দায়িত্ব হচ্ছে মুখস্থ করে বিগত বছরের প্রশ্ন সলভ করা। এটা লিখবা 2 নম্বর কমেন্ট। তাহলে আমরা এখন প্রকৃতি প্রত্যয় থেকে বিগত বছরে আসা এবং বেশ কিছু নমুনা প্রশ্ন একটু সলভ করে দেখি আসলে আমাদের কোথায় কোনো সমস্যা হয় কিনা। দর্শন, দর্শন শব্দের শেষে কি উচ্চারণ হচ্ছে? অন। যদি শব্দের শেষে অন উচ্চারণ হয়, প্রত্যয় হইতে পারে অন অথবা অনট। এটা হবে না, ন হবে না, শন হবে না, অন বা অনট হইতে পারে। এখন আমরা দেখি দর্শন এর মূল শব্দ হচ্ছে দৃশ। দৃশটা কোথায় আছে? এখানে, তাহলে উত্তর হবে এইটা। নীলিমা, নীলিমা শব্দে কি উচ্চারণ হচ্ছে? শেষে ইমা। ইমা থাকলে কি কি প্রত্যয় হয়? ইমন উচ্চারণ হয়। ইমন প্রত্যয় এখানে আছে, ইমন। এখানে মা আছে, বাদ, ইমনের বানান ভুল, বাদ। এখানে ইমা আছে, এটা বাদ। জয়, জয় শব্দের শেষে অন্তস্থ আছে, হয় থাকলে প্রত্যয় কি হয়? অল হয়। এখানে অ আছে, এখানে অয় আছে, এখানে অয় আছে, অল আছে এখানে, তাহলে এটাই উত্তর। মাতা শব্দের প্রকৃতি প্রত্যয় শেষে তা আছে, তা থাকলে প্রত্যয় কি হয়? ত্রিচ হয়। এটা না, এটা না, এটা না, মা যুক্ত ত্রিচ, মাতা। মেধা বি শেষে কি আছে? বি। বি থাকলে প্রত্যয় কি হয়? বিন। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই যে মেধা যুক্ত বিন, মেধাবী। সহজ কিন্তু, কঠিন না। গরিষ্ঠ শেষে কি আছে? ইষ্ট। এখানে ঠ হবে না, ট হবে, ইষ্ট। তাহলে গরিষ্ঠ, গরিযুক্ত ইষ্ট, গুরুযুক্ত ইষ্ট। এটা হচ্ছে না, এটা হচ্ছে না। গুরু আর গরি, গরি তো হয় না, গুরুযুক্ত ইষ্ট। যদি এখানে ট হবে, এটা ট হবে। মানব, মানব শব্দের শেষে কি আছে? ব বা অ। তাহলে প্রত্যয় কি হবে? ইষ্ণ অথবা অ। তাহলে এখানে মানো আছে, হচ্ছে না, মনোযুক্ত ইষ্ণ, এটা উত্তর। এটা মনুদ বানানে দীর্ঘকার, আর এখানে বতুব আছে। শৈশব, শৈশবের শেষে কি আছে? ব অথবা অ। তাহলে প্রত্যয় কি হবে? ইষ্ণ দিয়ে, ইষ্ণ হবে। তাহলে এখানে বর্গীয় জয় আছে, বাদ, এটা বাদ, এটা বাদ, প্রত্যয় আছে দেখো ইষ্ণ, শিশুযুক্ত ইষ্ণ। কুসুমিত শেষে কি উচ্চারণ? ইতো। তাহলে ইতো কোথায় আছে? দীর্ঘ ইতো, ইতো না, এখানে তো রসই আছে। উতো না, এটাও না, তাহলে কুসুম যুক্ত ইতো, কুসুমিত।
আমার মনে হয় তোমরা প্রকৃতি প্রত্যয় বুঝেছো। প্রকৃতি প্রত্যয় এই যে যা শেখালাম এর বাইরে হয়তো অনেক বিষয় অনেক কিছু আছে, এগুলো তোমাদের পড়তে হবে না, দরকার নেই সময় নষ্ট করার। বিগত বছরের প্রশ্ন আর আমি যতটুকু শেখালাম এইটুকুই এনাফ। এইটুকু একটু সিরিয়াসলি পড়ো। তোমরা প্রকৃতি প্রত্যয় থেকে যদি প্রশ্ন আসে তাহলে কমন পেয়ে যাবা। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান লেখা। শেখ মুজিবুর রহমানের লেখক বা কবি পরিচিতি আমরা একটু বোর্ড বইটা ভালো করে দেখব। বোর্ড বইয়ে যা আছে এখানে তাই আছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবি বা লেখক পরিচিতি সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই খুব ভালো আছে, সেটা আমরা একটু প্র্যাকটিস করে আবার একটু সলভ করে নিব। এখানে বেশ কিছু তথ্য আছে লেখক বা কবি পরিচিতিতে, আমি খুব একটা সময় দিতে চাচ্ছি না। জুলিও কুরি পুরস্কার, এই পুরস্কার নিয়ে কথা আছে কত সালে, বোর্ড বই 1973 লেখা, এটা একটু মনে রাখবা। কোথা থেকে নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী, যেটা 2012 সালে প্রকাশিত হয়েছিল, ইউপিএল এটা প্রকাশ করেছিল, সেখান থেকে নেওয়া। 52 দিনগুলি অসমাপ্ত আত্মজীবনী বই থেকে। বন্ধুবান্ধব সহকর্মী ও সহধর্মিনীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1967 সালের মাঝামাঝি সময় কোথায় বসে লেখেন? ঢাকা সেন্ট্রাল জেলে বসে এই অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন। ঢাকা সেন্ট্রাল জেল, কোথায় বসে লিখেছিলেন এটা ইম্পর্টেন্ট। 1968 সালের 17 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলা আটক ছিলেন সেনানিবাসে। জীবনীটিতে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর জীবনের কত সাল পর্যন্ত ঘটনাবলী সংরক্ষিত আছে এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে 1955 সাল পর্যন্ত। বঙ্গবন্ধু মানুষ হিসেবে ছিলেন আপোষহীন, নির্ভীক ছিলেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধির রাজনৈতিক পর্যবেক্ষণে তিনি এই গ্রন্থটি সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। 52 দিনগুলো রচনায় 1952 সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। কোন স্মৃতি বিবৃত হয়েছে এরকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন আর বিনা বিচারে বছরের পর বছরে কারাবন্দী থাকা অবস্থায় প্রতিবাদে বঙ্গবন্ধু 1952 সালে যে অনশন ধর্মঘট করেন, সেই ধর্মঘটের কথা এখানে ব্যক্ত করা হয়েছে। এই 52 দিনগুলি রচনায় এই স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে কি? অনশন যখন উনি করছিলেন, সেই অনশন থাকা অবস্থায় জেল কর্তৃপক্ষের ভূমিকা, জেল কর্তৃপক্ষ কী আচরণ করছে তার সাথে, আচরণ কেমন ছিল, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ এবং তাদের কাছে যে মেসেজ পৌঁছানো, এই সব বিষয়ই আছে এই অসমাপ্ত আত্মজীবনীর এই অংশটা, যেটা আমরা আমাদের পাঠ্য আছে। এখানে বিশেষভাবে আর একটা জিনিস বর্ণিত হয়েছে কি? ঢাকায় 21 ফেব্রুয়ারি তারিখে ছাত্র জনতার মিছিলে যে গুলি হয়েছিল, সেই গুলির খবর কিন্তু এখানে বিশেষভাবে দেখানো হয়েছে। সেই সঙ্গে অনশনরত অবস্থায় পিতামাতা সন্তানদের নিয়ে তার ভাবনা কি ছিল, অবশেষে তিনি যখন মুক্তি পেয়ে স্বজনদের কাছে গেছেন, সেই অনুভূতিও এখানে বক্তব্য প্রকাশিত হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলো দেখব। জেলের ভেতর আমরা 2 জন প্রস্তুত ছিলাম, 2 জন ছিলেন অনশন ধর্মঘট করার জন্যে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দি ডেপুটি জেলার মুখলিসুর রহমান সাহেব আমাদের বুঝতে অনেক চেষ্টা করলেন। কারা বুঝতে চেষ্টা করেছিলেন, তার নাম কি? মুখলিসুর রহমান সম্পর্কে আছে, মুখলিসুর রহমান সাহেব ছিলেন খুবই অমায়িক, ভদ্র আর শিক্ষিত। দেখো, প্রত্যেক দিন যখন গদ্যপদ্য আসে একটু দ্রুত আগায়, কারণ গদ্যপদ্য তোমাদের যে প্রশ্ন আসে সেখানে আসলে জ্ঞানমূলক এমসিকিউ, খুব ইজি এমসিকিউ আসে, তবে গদ্যপদ্য কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। তো যেহেতু ইজি টাইপের তথ্য থেকে প্রশ্ন হয়, এই জন্য বোঝানোর বিষয় কম, এই জন্য আমাকে একটু দ্রুত যেতে হয় গদ্যপদ্যতে। আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেটে পৌঁছালাম তখন থেকে একটি পরে মহিউদ্দিনকে নিয়ে আসা হয়েছে, তার সাথে কে ছিলেন? এই ধর্মঘট শব্দটি সমাজসাধিত শব্দ, ধর্ম রক্ষার্থে যে ঘট তাকে বলা হয় ধর্মঘট। এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা আমরা শেষেও জানবো। আচ্ছা, ফরিদপুরে তারা কে কে ছিলেন? 2 জনকে পাঠানো হয়েছে। যখন পাঠানো হয়েছে কয়টা? 9টা বেজে গেছে, 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে। তাহলে তাদেরকে কোন জাহাজে পাঠানো হয়েছে সেটা কয়টায়? নারায়ণগঞ্জের জাহাজ 11টায় ছাড়ে। দেরি করতে করতে 10টা বেজে গেছিল। তাদেরকে বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভিতরে জানালা উঠে গিয়ে দরজা কপাট বন্ধ করে দেয়, এই জন্য এই ঘোড়ার গাড়ির নাম হচ্ছে বন্ধ ঘোড়ার গাড়ি। তাদের সাথে 2 জন বসেছিল, আরও 2 জন ছিল। সেখানে যে দেখি পূর্বে একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে ছিল কে? একজন আর্মড পুলিশ। এটা একটা তথ্য। আর একটা জাহাজ কয়টা ছাড়ার কথা? রাত 1টায় জাহাজ ছাড়ার কথা। রাত 11টায় আমরা স্টেশনে পৌঁছালাম। ঠিক কয়টায় স্টেশনে পৌঁছেছে? রাত 1টার সময় তারা সবার থেকে বিদায় নিয়েছিলেন।
জীবনে আর দেখা না হতে পারে, ক্ষমা চেয়েছিলেন, দুঃখ আমার নাই, একদিন তো মরতেই হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। এই বাক্যটি কোন রচনার কে বলেছেন? এই টাইপের তথ্য প্রশ্ন হতে পারে। সমস্ত দিন জাহাজ চললো, গোয়ালন্দ ঘাটে তারা পৌঁছাইছিল। কোন ঘাটে? সেখান থেকে তাকে রাত 4টায় তাদেরকে ফরিদপুরে পৌঁছাইছে। তারা কয়টায় ফরিদপুর পৌঁছেছিলেন? ওনারা 4টায়। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করে নাই। আমরা দুইজনের জেলের সিপাহীদের ব্যারাকে তারা বারান্দায় কাটিয়েছিল। সকালবেলা কে এসে তাদের সাথে দেখা করলো? সুবেদার সাহেবকে বললেন। কি বলেছিলেন সে সম্পর্কে কথা আছে। তাহলে আমার ফরিদপুরের সহকর্মী, ওই যে মহিউদ্দিনকে বলা হয়েছে ফরিদপুরের সহকর্মী, আর এখানে ফরিদপুরের সহকর্মী বলতে ফরিদপুরের আওয়ামী লীগের লোকজনদেরকে বোঝানো হয়েছে। এখানে আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে পৌঁছে গেছেন। জেল গেটে পৌঁছালে তাদের সাথে প্রথমে কে দেখা করলেন। 2 দিন পর অবস্থা তারা খারাপ হওয়া শুরু করলো, তারা অসুস্থ হওয়া শুরু করলো। শরীর, মহিউদ্দিনের রোগ ছিল কি? মহিউদ্দিন ছিলেন প্লুরোসিস রোগে আক্রান্ত, আর বঙ্গবন্ধুর নানা রোগ ছিল, বিভিন্ন রোগ ছিল। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। ঠিক কতদিন পরে নাক দিয়ে জোর করে খাওয়ানো শুরু করলো এটা তথ্য ইম্পর্টেন্ট। 5-6 দিন পর বিছানা থেকে ওঠানোর শক্তি হারিয়ে ফেলেছিলেন ওনারা। ইচ্ছা করে কাগজি লেবুর রস, লবণ পানি খেতাম। কি তারা খেতেন? এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, কোন খাবারে কোনো ফুড ভ্যালু নাই বলে 52 দিনগুলিতে বলা হয়েছে। সিভিল সার্জন সাহেব বারবার অনশন করতে নিষেধ করছিলেন শরীর খারাপ দেখে। বঙ্গবন্ধুর হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছিল, বুঝতে পারলাম। প্যালপিটেশন হচ্ছিল, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ভীষণভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল, হাত কাঁপে। তাদের ছোটো ছোটো করে কয়টি চিঠি লিখেছিল বঙ্গবন্ধু জেলে অবস্থায়? বিগত বছরের প্রশ্ন দেখবা, এটা অনেকবার এসেছে। কয়টি চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু? এটা ইম্পর্টেন্ট। কাকে লিখেছিলেন? আব্বার কাছে একটা লিখেছিলেন, রেনুর কাছে একটা লিখেছিলেন, 2টা লিখেছিলেন। একটা হচ্ছে শহীদ সাহেব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে, আর একজন হচ্ছে মৌলানা ভাসানীর কাছে। আর 2টা। তাহলে শহীদ সাহেব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে একটা, ভাসানী সাহেবের কাছে একটা, রেনুর কাছে একটা, আব্বার কাছে একটা। 21শে ফেব্রুয়ারি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সেদিন কাটালাম। সিপাহীরা ডিউটি ছিল, এই কারণে একটু তথ্য ইম্পর্টেন্ট। ফরিদপুর আমার জেলা, তখন বা আলাদা জেলা ছিল না গোপালগঞ্জ। মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? শুধু রাজবন্দির মুক্তি চাই বললেই তো হতো। বঙ্গবন্ধু এটাও চিন্তা করতেন যে আমরা 2 জন বন্ধু আছি, আমাকে নিয়ে কেন শুধু মিছিল করছে, আমার কথা কেন বলছে, রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হইতো। তাহলে তার সাথে মহিউদ্দিনের বিষয়টাও আসতো। এখানকার উদারতা দেখানো হয়েছে। রাতে যখন ঢাকার খবর পেলাম ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম। কোন খবরে? বঙ্গবন্ধু ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন। কতজন মারা গেছে সেটা যায় না, ওই যে 52 কথা বলেছে। 2 জন পাশাপাশি শুয়েছি। 22 তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চললো। মাতৃভাষা আন্দোলনের কথা বলেছে। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে প্রথম বাঙালিরা প্রাণ দিল, এটা কোন রচনায় আছে? 144 দ্বারা ভাঙার কথা বলা হয়েছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়িতে ভিতরে ঢুকে ভীষণ মারপিট করছে। নারায়ণগঞ্জে কার বাড়িতে ভিতরে ঢুকে মারপিট করছিল? এইটা ইম্পর্টেন্ট। আমাদের অবস্থা এখন এমন অবস্থায় পৌঁছাইছে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায় চিরদিনের জন্য স্থান পেতে একজন কয়েদি ছিল। চিরদিন পরে তার স্থান পেতে একজন কয়েদি ছিল। একজন কয়েদি কি করছিলেন? হাতে পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলেন। তাহলে বঙ্গবন্ধুর হাতে পায়ে সরিষার তেল মালিশ করছিলেন কে, বা কোন তেল মালিশ করছিলেন? 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। বোধহয় আর 2-1 দিন বাঁচতে পারি। 27 তারিখ গিয়ে উনি ভাবলেন আমি মনে হয় আর 2-1 দিন বাঁচতে পারি। মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বাক্য। এটা কি বলেছেন? এখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার কথা আছে। আপনার মুক্তির অর্ডার এসে গেছে, এটা কিসের মাধ্যমে জানা গেল? রেডিওগ্রামের মাধ্যমে। এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকে অর্ডার এসেছে। কয়টা অর্ডার পাওয়া গেছিল? 2টা অর্ডার পাওয়া গেছিল। ডাক্তার সাহেব ডাবের পানি এনেছিলেন। মহিউদ্দিনকে কয়জন ধরে ওঠাচ্ছিল? বসিয়ে দিলেন, 2 জন ধরে বসালেন। সে আমাকে বলল তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙে দিলেন। বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়েছিলেন কে? কতটুকু? 5 দিন পরে তারা বাসায় পৌঁছালেন। মাকে তো বোঝানো কষ্টকর, কাকে বোঝানো কষ্টকর ছিল? হাসু আমার গলা ধরে প্রথমেই বলল আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায়। কার কথা এটা? রাষ্ট্রভাষা বাংলা চায় আব্বা, রাজবন্দীদের মুক্তি চায়। এটা হাসু বলেছিল, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হয়েছে। নাসের ভাই বাড়ি নাই, কে বাড়ি ছিল না, এটা ইম্পর্টেন্ট। এরপর পাওয়া রওনা করে ঢাকায় সোজা আমাদের বড় নৌকায় 3 জন মোল্লা নিয়ে আসা হলো। 27-28 মাস পরে আমরা সেই পুরনো জায়গায় ফিরে এলেন। বঙ্গবন্ধু ঠিক কতদিন পরে তার আগের পুরনো বাড়িতে ফিরে আসতে পারলেন?
পুরনো কামরা পুরোনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলির কথা মনে পড়লো। পরের দিন সকালে আব্বা ডাক্তার আনলেন। সিভিল সাহেবের প্রেসক্রিপশনও ছিল। দিন 10 পরে আমাকে হাঁটতে হুকুম দিলেন। কতদিন পরে ডাক্তার হাঁটার অনুমতি দিলেন? গুরুত্বপূর্ণ কিছু বান আছে: শোষক, সহধর্মিনী, দুর্বল, উৎকণ্ঠা, নির্ভীক, সিপাহী, পরিস্ফুট, নির্ভীক, মুহূর্ত। শুদ্ধ উচ্চারণ আছে সান্ত্বনা, অত্যাচার। প্রকোষ্ঠে উচ্চারণগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। মালপত্র, মালপত্র, দ্বন্দ্ব সমাজ, হাট বাজার, দ্বন্দ্ব সমাজ, ধর্মরক্ষার্থে ঘট, মধ্যপদলিপি, কর্মধারায়, অনুসর, নয় আসেন, এটা নন তৎপুরুষ সমাস। অত্যাচার সন্ধি নিষ্পন্ন শব্দ, অতি, আচার, ব্যবস্থা, বি আর অবস্থা, উদ্বেগ, উদ্বেগ, এগুলো সন্ধি শব্দিত। বিগত বছরের প্রশ্ন কিভাবে এসেছে সেটা একটু দেখি। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা কোন রচনার? এটা 52 দিনগুলি। এরকম প্রশ্ন হয়েছে। 52 দিনগুলি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রহণ করলো না কে? জেল কর্তৃপক্ষ। অনশন চলাকালে শেখ মহিউদ্দিনকে জোর করে কিভাবে খাওয়ানো হয়েছিল? নাকের ভিতরে নল দিয়ে। তৎকালীন সময় কত তারিখে হরতাল পালন করা হয়? 21 ফেব্রুয়ারি। ফরিদপুরে শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল কারা? ছাত্রছাত্রীরা। শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট শুরু করেন কোথায়? জেলে পৌঁছে গিয়ে। জাহাজ না থাকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? নারায়ণগঞ্জে। রাতের ট্রেন ছেড়েছিল কয়টায়? রাত 1টায়। সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন? গোপালগঞ্জে ছিলেন। নতুন জেলখানায় যেতে কি গাড়ি আনা হয়েছিল? বন্ধ ঘোড়ার গাড়ি। মুক্তি পাওয়ার পরে বঙ্গবন্ধু বাড়ি পৌঁছাতে কয়দিন পরে পৌঁছেছিলেন? 5 দিন পরে পৌঁছেছিলেন। এছাড়া আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? তাকে কে? নুরুল আমিনকে। নুরুল আমিন সরকার সম্পর্কে বলা হয়েছে। বঙ্গবন্ধু অনশন ভাঙলেন কি দিয়ে? 2 চামচ ডাবের পানি দিয়ে। কে খেয়েছিল? মহিউদ্দিন খাইয়েছিলেন। অন্যায়ের প্রতিবাদ করে মরতে চান কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নারায়ণগঞ্জ থেকে শেখ মুজিবুর রহমান পৌঁছালেন কোথায়? গোয়ালন্দ ঘাটে। কথার বাঁধ ভেঙে গিয়েছিল কার? রেনুর। ফেব্রুয়ারি 1969 লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান কিন্তু ফেব্রুয়ারি 1969 কবিতার যাওয়ার আগে আমরা শামসুর রহমানের লেখক কবি পরিচিতিটা দেখি। উনি জন্মগ্রহণ করেছেন, ওনার বাবার বাড়ি হচ্ছে নরসিংদীর পাড়াতলি গ্রামে। এছাড়া আমি বলেছি কবি বা লেখক পরিচিতি থেকে ইম্পর্টেন্ট সব থেকে তার সাহিত্যকর্ম, কোন পুরস্কার পেয়েছিলেন, তার কবিতা অথবা তার লেখায় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল। এটা উনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা করেছেন, কর্মজীবন শুরু করেছিলেন। এরপর দৈনিক পাকিস্তান, পরে যেটা দৈনিক বাংলা পত্রিকা, সেটা যোগদান করেন। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রথম তার কবিতা প্রকাশিত হয়। সারা জীবন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তিনি সমর্থন দিয়েছিলেন। এটা একটু দেখা দরকার। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। যে কোনো কবি বা লেখক পরিচিতি যখন আমরা পড়ব, তার কবিতার বা তার লেখার বৈশিষ্ট্য কী, এই লাইনটা একটু দরকার। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। শামসুর রহমানের কাব্যগ্রন্থের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য থেকে প্রশ্ন হয়, এখান থেকে হতে পারে। কী কী পুরস্কার পেয়েছিলেন? 2006 খ্রিস্টাব্দে 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আমরা একটু প্রশ্ন দেখি, শামসুর রহমানের জন্মসাল কত? জন্মসাল 1929। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বসন্ত না, সোনালী কাব্যের না, আমি কিংবদন্তির কথা বলছি না, রৌদ্র করটিতে। এরপর আমরা ফেব্রুয়ারি 1969 কবিতার পাঠ পরিচিতি, সেটা একটু দেখি। উৎস অংশটা খুবই ইম্পর্টেন্ট। কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি সংগ্রামী চেতনার। এই কবিতার বৈশিষ্ট্য কি? এই কবিতাটি হচ্ছে সংগ্রামী চেতনার কবিতা। এই কবিতাটি হচ্ছে সংগ্রামী চেতনার কবিতা। এটা দেশপ্রেমের কবিতা আর গণজাগরণের কবিতা। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। এছাড়া আমরা জানি যে এই কবিতার আরও কিছু আছে। কবিতাটি সেই গণজাগরণের পটভূমি, মানে 1969-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের পটভূমিতে এটা লেখা। এখানে জাতিগত শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ যে ক্ষুব্ধ হয়ে উঠেছিল সে কথা বলা হয়েছে।
গ্রামগঞ্জ থেকে শুরু করে কলকারখানার হাটবাজার থেকে শুরু করে সব জায়গায় ঢাকার রাজপথে ওই দিন যে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল সেই কথা বলা হয়েছে। এখানে কবি শামসুর রহমান বিভিন্ন পেশা শ্রেণীর, যত পেশা আছে মানুষের, সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য রচনা করেছেন। তার মানে এই কবিতায় উনি সব শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে স্বৈরশাসকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তার সুন্দরভাবে তুলে ধরেছেন। যেহেতু শামসুর রহমান একজন শিল্পী, কবি, এই জন্য তার ভাষাটাকে বলা হচ্ছে শিল্প ভাষ্য, এবং এই কবিতার সেই ভাষাটা সাধারণ না, তাই বলা হচ্ছে অসাধারণ এক শিল্প ভাষ্য। প্রতি জনতার বিপুল ভালোবাসায় সংবর্ধিত হয়েছে এই কবিতাটি, মানে মানুষ খুব ভালোবেসেছে এই কবিতাটিতে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান, আত্মহতির প্রেরণা এখানে গভীর মমতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষ কেমন আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সেই আত্মাহুতির যে গ্রেটনেস, মাহাত্ম্য, সেটা এটার প্রগাঢ়তা লাভ করেছে এই কবিতায়, সেটা বেশ গভীর হয়েছে। আরও গদ্য ছন্দে লেখা এই কবিতাটি, আর প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশ, মানে এই কবিতার ভাষাটা কোনো এক জায়গায় স্থিতি বা থেমে যায়নি, ভাষাটা প্রবাহমান, খুব মানে ভাষার ভিতরে গতিশীল ভাষা ব্যবহার করা হয়েছে। মানে কথার ভিতরে একটা এটারে কি বলবো, সামনে এগিয়ে চলা, থেমে যাওয়া না, সামনে এগিয়ে চলার একটা গতি এই কবিতায় লক্ষ্য করা যায়। কবি বলছে কি, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, শহরের রাজপথে স্তরে স্তরে আবার কৃষ্ণচূড়া, লাল রং। কৃষ্ণচূড়া 21শে ফেব্রুয়ারি 52 সাল, সেই যে প্রাণ দিয়েছিল ভাষা শহীদরা, তাদের সে রক্তের প্রতীক, এটা একটা প্রেরণা। কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের প্রেরণা। কেমন নিবিড় হয়ে, ঘনিষ্ঠ হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়। রাস্তা দিয়ে কখনো মিছিলে থাকেন কবি, কখনো রাস্তা দিয়ে একা একা দেখছেন যে রাস্তায় আবার স্বৈরশাসকদের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে। এই প্রতিবাদের মধ্যে উনি দেখতে পাচ্ছেন এরা অনুপ্রেরণা পেয়েছে সেই 52 সালে যে প্রাণ দিয়েছিল ভাষা শহীদ যারা ছিলেন তাদের থেকে। তাই বলছে সেই কৃষ্ণচূড়ার লাল রং আমি আবার রাস্তায় দেখতে পাচ্ছি। বলতেছে মনে হয় ওরা ফুল নয়, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। যে শহীদেরা প্রাণ দিয়েছে সেই রক্তের বুদবুদ আমি দেখতে পাচ্ছি, স্মৃতিগন্ধে ভরপুর। এখানে সেই স্মৃতি, 52 সালের ভাষা আন্দোলনের সেই স্মৃতিকে স্মরণ করা হয়েছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। 21-এর যে কৃষ্ণচূড়া, মানে 21 ফেব্রুয়ারি 1952 সালের যে 21 ফেব্রুয়ারি, সেই 21-এর যে কৃষ্ণচূড়া, সে লাল রং, রক্ত, আমাদের চেতনার রং। মানে এগুলো কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের চেতনা। এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, সে রং সন্ত্রাস আনে। এ রঙের বিপরীতও আছে, যেটাকে বলা হচ্ছে এই পাকিস্তানিদের সামনে যে এটাকে কি রং বলে, তাদের ট্যাঙ্কের যে রং, সেই রঙের কথা বলেছে। মূলত এখানে কিন্তু কোনো রং বলে নাই, এখানে যে রংটা বলতে স্বৈরশাসকদের শক্তি, যে রং সন্ত্রাস আনে, যে মানে সেই রংটা হচ্ছে ওই রঙের বিপরীত। মানে আমাদের ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনার রঙের বিপরীত জলপাই রং। মূলত লাল রঙের বিপরীত যে জলপাই রং, বিষয়টা কিন্তু এরকম না। এখানে জলপাই বলতে তাদের ট্যাঙ্কের কথা বোঝানো হয়েছে। প্রাত্যহিকতায়, মানে প্রতিদিনে আমাদের মনে সকাল সন্ধ্যায়, মানে প্রতিদিনে আমাদের জীবনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। বলছে আমাদের রং, আমাদের ভিতরে আছে চেতনার রং, আর এর বিরুদ্ধে স্বৈর শাসকদের নির্যাতনের এই যে চিহ্ন, এই চিহ্ন এতটাই মানে প্রগাঢ় হয়ে গেছে। এখন 1969-এর কথা বলছে, এখন তারা এতটাই মানে সন্ত্রাস হয়ে গেছে তাদের ভিতরে, এতটা তারা এখন নির্যাতন চালাচ্ছে, যে এতটা স্বৈর শাসকের যে আসল যে শক্তি, সে শক্তি তারা এতটা প্রকাশ করছে যে অশুভ আস্তানায় ছেয়ে গেছে। তার মানে পাকিস্তানটা এখন অশুভ একটা জায়গা হয়ে গেছে। তাই সবাই আন্দোলনে নেমেছে 69-এ। আমি আর আমার মতোই বহু লোক, কবি এবং কবির মতো যারা এই চেতনায় উজ্জীবিত, সবাই রাত্রি দিন ভুলন্টিত ঘাতকের আস্তানা। এই ঘাতক কারা? পাকিস্তানিরা, পাকিস্তান সরকার। ভুলন্টিত হচ্ছে, তাদেরকে ধ্বংস করা হচ্ছে, কেউ মরা আধমরা, কেউ যারা আন্দোলন করছে কেউ মারা যাচ্ছে আধমরা, অসুস্থ মুমূর্ষু অবস্থায়, কেউ বা ভীষণ জেদি। এর মধ্যেও কেউ খুব তারপরেও থেমে থাকে না, জেদি হয়ে দারুণ বিপ্লবে ফেড়ে পড়ে। তারা রাস্তায় নেমে পড়ছে শাসকদের বিরুদ্ধে। চতুর্দিকে মানবিক বাগান, চারদিকে মানুষের কল্যাণের যে পৃথিবী ছিল, সেই মানবিক বাগান, কমল বন মানে পদ্ম ফুল, পদ্মের বন হচ্ছে তছনছ। তারপরে চারদিকে কল্যাণময় যে পৃথিবী ছিল, সুন্দর সুন্দর যে ব্যবস্থা একটা ছিল, সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
বুঝি তাই 1969-এও তাই বলছে। এই 1969 এসেও আমার মনে হইতেছে আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। সেই 52-তে যে সালাম রাজপথে ফ্ল্যাগ তুলেছিল মাতৃভাষা বাংলা চাই নামে, সে আমি মনে হচ্ছে 69 এসে আবার কোনো সালাম সেই রাস্তায় নামছে। বরকত বুক পাতে, আবার কোনো বরকতকে আমি বুক পেতে দেখছি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, ঘাতকের থাবার মুখে, ঘাতক মানে পাকিস্তানিদের কথা বলছে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা। আমি ঢাকায় যা কিছু দেখছি, যে ঘটনা দেখছি, আমার যেন মনে হচ্ছে সালাম 1952 সালে যেরকম সালামের চোখে চেতনার রঙে সালাম রাস্তায় নেমেছিল, সেই সালামের চোখে আমি আজকে দেখতে পাচ্ছি ঢাকায় আলোচনা হচ্ছে। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তার মানে আমি এখন আলোচিত হচ্ছে যে ঢাকায়, সে ঢাকায় আমি সালামদেরকে দেখতে পাচ্ছি। আমি এখন দেখতে পাচ্ছি সালামের মুখে আজ তরুণ শ্যামল। আমি সালামের মুখে মূলত সবুজ বাংলাদেশকে দেখি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, রাজপথে সব জনসাধারণ দেখলাম। কি দেখলাম? সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, যে বর্ণমালাকে নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। আজকে আবার দেখছি, বা আমরা সেই সময়ও দেখেছিলাম, সালামের হাত থেকে সেই অবিনাশী, ধ্বংস করা যাবে না সেই বর্ণমালা ঝরছে। আর বরকত বলে গাঢ় উচ্চারণ। এখানে কিন্তু সালাম বরকতকে স্মরণ করে 69-এর ফেব্রুয়ারি 1969 এসে যে আবার সেই আন্দোলন শুরু হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সালাম বরকতকে স্মরণ করে এই আন্দোলনকে বেশি তাৎপর্যপূর্ণ করে তোলা হয়েছে। এখানে বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে, এখানে বীর যারা তারা রক্ত দেয় এবং তাদের মা দক্ষিণী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বর। এই বিশাল বাংলাদেশে ফুল ফুটেছিল, আমরা বাংলা ভাষা পেয়েছিলাম দক্ষিণীর মায়ের কান্না আর বীরদের রক্তের বিনিময়। হৃদয়ের হরিত উপত্যকা, আমাদের হৃদয়ের হরিত উপত্যকা। হরিত মানে হচ্ছে সবুজ, হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। সবুজ উপত্যকা বলতে সবুজ বাংলাদেশকে বলছে। এই বাংলাদেশে আমরা জানি বীরেরা প্রাণ দেয়, রক্ত দেয় এবং মায়ের অশ্রুর মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছিলাম এক সময়। সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল বলতে এখানে বাংলা ভাষা। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আবার দুঃখে ছায়। বলছে ওই ফেব্রুয়ারিতে যে ভাষা আমরা পেয়েছি আন্দোলনের মাধ্যমে, ওই ফুলই, ওই ভাষাই হচ্ছে আমাদের প্রাণ। শিহরিত ক্ষণে ক্ষণে, আমরা কখনো কখনো সেটা স্মরণ করে শিহরিত হই, আনন্দে উদ্বেলিত হই। আনন্দের রৌদ্র আবার দুঃখে ছায়। আমাদের সেই আমাদের যে শিহরিত হওয়াটা দুই রকম। আমরা কখন দুঃখের ছায়ায় আমরা একবারে অন্ধকারে ঢেকে যাই, তার মানে ওই যে বীর যারা মারা গেছে, যে দক্ষিণী মায়েরা তারা এখনও কান্নাকাটি করে, সেই দুঃখের ছায়ায় আমরা কখনো থাকি। আবার কখনো আনন্দটা আমাদেরকে সে ছায়া দূর করে দেয়, উজ্জ্বল করে আমাদের পৃথিবী, সেটাকে বলা হয়েছে আনন্দের রৌদ্র। এখানে রাত্রি ও দিন দ্বন্দ্ব সমাস, পথঘাট পথঘাট এটাও দ্বন্দ্ব সমাস, রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস, কমল বন, এখানে ভুল আছে, কমলের বন ষষ্ঠী তৎপুরুষ সমাস। কমল বন এটা হবে কমলের বন ষষ্ঠী তৎপুরুষ সমাস। গুরুত্বপূর্ণ কিছু বানান আছে, এই বানানগুলো লিখে প্র্যাকটিস করবা। শুদ্ধ উচ্চারণ, সন্ত্রাস, নক্ষত্র, কৃষ্ণচূড়া এগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। ফেব্রুয়ারি 1969 কবিতা 9। ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনার আছে, দেশপ্রেমের, গণজাগরণের, এই তিনটা কথাই বলা হয়েছে। সংস্কৃতি চেতনার না, 9 বলেছে যেহেতু এটাই উত্তর। হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? বরকত বুকপাতে দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল, শিহরিত হয় ক্ষণে ক্ষণে কেউ কা ভিজে। দক্ষিণী মাতার অশ্রু জলে ফুল ফোটে হৃদয়ের হরিত উপত্যকায়। কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে আমাদের প্রাণ হিসেবে? কৃষ্ণচূড়া এখন উত্তর সিলেক্ট করা আছে। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষা। ফেব্রুয়ারি 1969 কবিতা বর্ণমালাকে কিসের সঙ্গে? নক্ষত্রের সাথে। আজ আলোচিত কোন স্থান? ঢাকা। শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কি ফুটেছে? কৃষ্ণচূড়া ফুল। কবিতায় কোন শ্রেণী প্রতিবাদে হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে? আম জনতাকে। কখন সালাম ফিরে আসে? 69-এ আবার সে 52 সালাম ফিরে আসছে। এই ছিল আজকের লেকচারের মূল বিষয়। তোমাদের অনেক কমন কিছু প্রশ্ন, সেটার সমাধানের জন্য একটা কমন ভিডিও দেওয়া হয়েছে। আশা করি তোমরা দেখেছো, তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি আশা করব যে তোমাদের সাহায্য করার জন্যে যতটুকু আমি তোমাদেরকে সাহায্য করতে পারছি
তোমরা এটাকে তোমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দ্বিগুণ তেজে উদ্দীপনায় তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো। যে কোনো ধরনের সমস্যা প্রবলেম তোমরা এই ভিডিও পোস্ট করলে কমেন্টে লিখতে পারো, সেগুলো সমাধান করে দেওয়া হবে। তাহলে সবার প্রতি শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।